এই যে পিগমেন্টেশন বা আমাদের শরীরে যে রং সেটা কিভাবে আসে? আমাদের শরীরে মেলানোসাইট বলে একটা সেল বা কোষ, সেই মেলানোসাইট মেলানিন বলে একটা পিগমেন্ট তৈরি করে এবং সেই পিগমেন্টের জন্যই আমাদের রং যেটা সেটা। আমাদের অ্যাকচুয়ালি স্কিন হচ্ছে আমাদের লার্জেস্ট পার্ট অফ দ্য বডি। সেটিতে কি হয়? সেটি কিন্তু কোনো একটা অসুখ নয়। এখানে মেলানোসাইট সেল কম থাকে এবং তার জন্য মেলানিন যে পিগমেন্ট, সেই পিগমেন্ট কম থাকার জন্য ওই জায়গাটা সাদা হয়ে যায়। এই যে মেলাসমা ছাড়াও আমরা এই কালো দাগ কিন্তু অনেকের চোখের কোণে কালি, এটাও কিন্তু একটা অনেক বড় সমস্যা এবং এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যারা অনেক রাত জাগে। পিগমেন্টেশন এখন একটা ভীষণ কমন সমস্যা। পিগমেন্টেশন কিভাবে হয়, ঠিক কি কি কারণে হয় এবং পিগমেন্টেশন হয়ে গেলে আপনাদের কি কি করা উচিত, কি করা উচিত নয়, কখন ট্রিটমেন্ট করানো উচিত, সেই সম্পর্কেই আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর সিদ্ধার্থ শঙ্কর দাস। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ শঙ্কর দাস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডার্মাটোলজি, গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। স্যার, প্রথমেই জানতে চাইবো পিগমেন্টেশন এত কমন কেন? এটা ঠিক কি কারণে হয়? পিগমেন্টেশন বলতে গেলে প্রথমে দুটো জিনিস বলতে হয়। এই যে পিগমেন্টেশন বা আমাদের শরীরে যে রং সেটা কিভাবে আসে? আমাদের শরীরে মেলানোসাইট বলে একটা সেল বা কোষ, সেই মেলানোসাইট মেলানিন বলে একটা পিগমেন্ট তৈরি করে এবং সেই পিগমেন্টের জন্যই আমাদের রং যেটা সেটা। এখন এই যে পিগমেন্টেশন যেটা হয় সাধারণত ইউনিফর্ম, আমাদের সবারই ইউনিফর্ম পিগমেন্টেশন, সে কেউ একটু ফেয়ার হলেও হোক বা ফর্সা হলেও হোক বা কালো হলেও, কিন্তু একটা জিনিস দেখা যায়, এই যে মেলানোসাইটের যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে সারা শরীরে একই রকম এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে নর্মাল মানুষের জন্য, নর্মাল ত্বকের জন্য। কিন্তু এইটাই আবার অসুখে পরিণত হতে পারে। যেমন যদি এই মেলানোসাইট সেল বেশি হলো বা যেখানে মেলানিন পিগমেন্টেশন বেশি আসলো, তখন আমরা কি বলছি? হাইপার মেলানোসিস বা হাইপার পিগমেন্টেশন। সেটা কিন্তু একটা অসুখ। তেমনি আবার মেলানোসাইট সেল বা মেলানিন না থাকা হচ্ছে আর একটা অসুখ, যেমন সেতি। সেতিতে কি হয়? সেতি কিন্তু কোনো একটা অসুখ নয়। এখানে মেলানোসাইট সেল কম থাকে এবং তার জন্য মেলানিন যে পিগমেন্ট, সেই পিগমেন্ট কম থাকার জন্য ওই জায়গাটা সাদা হয়ে যায়। আর তেমনি হাইপার, সেটাও একটা অসুখ। এবং দুটোই আমাদের অ্যাকচুয়ালি স্কিন হচ্ছে আমাদের লার্জেস্ট পার্ট অফ দ্য বডি এবং যেটা দেখা যায় ভিজিবল, যার জন্য কারো যদি হার্টে বা লাঙে কোনো অসুখ হলো, কিছু হলো, সেটা ম্যাটার করে না, বোঝা যায় না। কিন্তু স্কিনে আমাদের ত্বকে কোনো কিছু হলে সেটা দেখা যায় এবং এর একটা বিরূপ প্রতিক্রিয়া সমাজে পড়ে। স্যার, মেলাজমা আর পিগমেন্টেশন দুটোর মধ্যে পার্থক্য কি? মানে কিভাবে বুঝবো কোনটা মেলাজমা আর কোনটা পিগমেন্টেশন? পিগমেন্টেশন বলতে গেলে অবভিয়াসলি নর্মাল পিগমেন্টেশন সবারই আছে, কিন্তু যখন কোনো একটা পার্টিকুলার জায়গাতে বেশি মেলানিন ডিপোজিট হয়ে যায়, তখন ওই জায়গাটা বেশি কালো হয়ে যায়। আমরা যেমন সবাই একই রকমের কালার, সব জায়গায় একই রকমের কমন বা নর্মাল কালার আছে পিগমেন্টেশন, কিন্তু যখন কোনো জায়গায় এই পিগমেন্টেশনটা বা মেলানিন বেশি ডিপোজিট হয়ে গেল, সেখানে অতিরিক্ত কালো হয়ে গেল, সেটা কি হয় না, তার একটা প্রতিফলন পড়ে এবং সেটা দেখতে ভালো লাগে না, খারাপ লাগে। এই যে আমরা বলছি মেলাজমা একটা খুব কমন প্রবলেম। এটা অধিকাংশ মেয়েদেরই বেশি হয়, মহিলাদের বেশি হয়। এবং এই যে আমরা মেলাজমা বলি, সেখানে কি হচ্ছে না, বেশি রকমের পিগমেন্ট জমা পড়ে যাচ্ছে বা বেশি রকমের মেলানোসাইট সেল জমে যাচ্ছে। এটাকে আমরা আবার কিভাবে ভাগ করি না, একটা হচ্ছে এপিডার্মাল, ডার্মাল বা মিক্সড। এপিডার্মাল পিগমেন্টেশন মানে হচ্ছে স্কিনের সুপারফিশিয়াল লেয়ারে এবং সেটা দেখতেও আলাদা হয়। কীরকম? সেটা একটু কালচে টাইপের বা লাইট ব্রাউন, হালকা কালো হয়। এবং সাধারণত মিক্সড যেটা, সেটাতে শুধু এপিডার্মিসও থাকে না, ডার্মিসও থাকে এবং এখানের কালারটা একটু, যদিও বেশিরভাগই হয় কালচে টাইপের, লাইট ব্রাউন বা কালো টাইপের, সঙ্গে একটু গ্রেইশ কালার আছে। কিন্তু
যেটা সবচাইতে প্রবলেমেটিক বা যে সমস্যার যেটা আমাদের তৈরি করে সেটা হচ্ছে ডার্মাল মেলাসমা। ডার্মাল মেলাসমা তার মানে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের যদি ত্বক ওয়াইজ ত্বক দেখি আমরা, উপরেরটা হচ্ছে এপিডার্মিস, তারপরেটা হচ্ছে ডার্মিস। এই ডার্মিস এর যখন মেলানোসাইট সেল বেশি চলে যায়, সেটা কিন্তু মানে আমাদের পক্ষে খুবই সমস্যার কারণ ট্রিটমেন্টের দিক থেকে। এবং এইটা কিন্তু যেমন মানে এপিডার্মাল পিগমেন্টেশন যেটা বা হাইপার মেলানোসিস বা মেলাজমা যেটা হয়, সেটা সাধারণত কালচে টাইপের হয়। এবং এটাও ডিপেন্ড করছে কোন গ্রেডে আছে, কত রকম কালচে আছে, কত ডিপ আছে, কতটা কালো তার উপরে। কিন্তু ডার্মাল যেটা মেলাজমা, সেটা কিন্তু নীলচে টাইপের এবং গ্রেইশ টাইপের হয়, এবং এটা ট্রিটমেন্ট করতে অনেক ডিফিকাল্ট। এবং আর একটা ভাবে আমরা কিন্তু মেলাজমাকে আমরা ডিফাইন করি, ক্লাসিফাই করি। যেমন এটা একটা হচ্ছে সেন্ট্রোফেশিয়াল, তার মানে আমাদের ফেসের সেন্ট্রাল পার্ট অফ দ্য ফেসে হচ্ছে, তার মানে দুটো আমাদের চিকে হচ্ছে। আর একটা হচ্ছে পেরিফেরাল, বাইরের দিকে, যেমন ফোরহেড হতে পারে বা আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার, তার মানে আমাদের চোয়ালের কাছাকাছি। তো এইভাবেও আমরা মানে আমরা ভাগ করে থাকি। একটা তো ভাগ করে থাকি এপিডার্মাল, ডার্মাল মিক্সড, আর একটা করে থাকি আমরা কোন রিজিয়নে আছে, যেমন সেন্ট্রোফেশিয়াল, পেরিফেরাল অ্যান্ড আর একটা হচ্ছে ম্যান্ডিবুলার। এবং কেন হয়, আমরা কোন দেশে থাকি, আমাদের এটা হচ্ছে আমরা ট্রপিক্যাল কান্ট্রি থাকি, এখানে আলট্রাভায়োলেট এ এবং বি অনেক অনেক বেশি, যার জন্য আমাদের মেলানোসাইট জমে যাওয়ার অনেকটা কারণ বেশি থাকে। কিন্তু একটা কথা, সবারই কিন্তু হয় না। যেমন খুব কমনলি আমরা দেখি প্রেগনেন্সি, তাদের প্রেগনেন্সির পরে অনেকেরই দেখি, অধিকাংশ মায়েদের দেখি, নট অধিকাংশ, অনেকেরই দেখি। তেমনি যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে থাকে তাদেরও দেখি। হরমোনাল চেঞ্জেস, যেমন যারা HRT থেরাপি নেয় তাদেরও দেখি আমরা। আবার এই জিনিসটা আমরা দেখি কিছু কিছু ওষুধও এটা করে। এবং আরও কিছু কিছু প্রবলেম আমরা দেখে থাকি, যেটা হচ্ছে ফ্যামিলিয়াল, যেমন পেরিঅরবিটাল হাইপারপিগমেন্টেশন। এই যে মেলাজমা ছাড়াও আমরা এই কালো দাগ কিন্তু অনেকের চোখের কোণে কালি, এটাও কিন্তু একটা অনেক বড় সমস্যা। এবং এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যারা অনেক রাত জাগে বা অনেকের ফ্যামিলিতে হয়তো মা বোন সবারই আছে এবং তাদেরও আছে। স্যার, পিগমেন্টেশন যাতে না হয়, যাতে অ্যাভয়েড করা যেতে পারে, তার জন্য আমাদের কি কি করা উচিত? এক হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি সারা রাত্রি মোবাইল করলাম, ঘুমোলাম না, তার একটা ক্ষেত্রে। অতএব আমাদের কি হতে হবে, সঠিক টাইমে প্রপারলি নিউট্রিশিয়াস ফুড, প্রচুর পরিমাণে জল খেতে হবে, গ্রিন লিফি ভেজিটেবলস, অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাজ গট আ মেজর রোল। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, সে খাবারের মাধ্যমেই খেতে হবে। তাছাড়া প্রচুর পরিমাণে জল খেতে হবে, গ্রিন লিফি ভেজিটেবলস খেতে হবে, এবং সানস্ক্রিন লাগাতে হবে, প্রপার সানস্ক্রিন লাগাতে হবে। এবং এই যে সাধারণত আমরা দেখি যে সানস্ক্রিন, আমি সাধারণত প্রেফার করি কম্বিনেশন অফ সানস্ক্রিন, বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সানস্ক্রিন। এবং যেহেতু সাধারণত যে সানস্ক্রিনগুলো হয়ে থাকে 4 ঘন্টার বেশি থাকে না, এবং ঘরে থাকলে লোকে যে আইডিয়া আছে যে আমি বাইরে থাকলে তখনই আমাকে সানস্ক্রিন ব্যবহার করতে, সেটা টোটালি রং। অতএব আমরা ঘরে থাকলেও আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে, যেহেতু আমরা ট্রপিক্যাল কান্ট্রিতে থাকছি। এবং সানস্ক্রিন ইউজ করার নিয়ম হচ্ছে, নর্মালি আমি সাধারণত বলে থাকি 7টা, 11টা, 3টে। তার কারণ সানস্ক্রিনের অ্যাকশন কিন্তু 4 ঘন্টার বেশি থাকে না। অতএব 7টা, 11টা, 3টে, আপনি ঘরে থাকুন কিংবা বাইরে থাকুন, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সানস্ক্রিন মুখে, গলায় এবং পারলে, বিকজ এই যে সানস্ক্রিন বা এগুলো খুব এক্সপেন্সিভ হয়। অবভিয়াসলি আমরা তো মুখটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার সঙ্গে যদি আমরা পারি, কারণ অনেকের হাত বা গলাও কালো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো সানস্ক্রিন ইউজ করতে গেলে ইউজ করা উচিত হচ্ছে এক্সপোজ পার্ট অফ দ্য বডি। তো আমাদের এক্সপোজ পার্ট অফ দ্য বডি মুখ, গলা, হাত, এবং 3বার করে ইউজ করা, 7টা, 11টা, 3টে। এবং এই সানস্ক্রিনের ব্যাপার আছে। সানস্ক্রিন সাধারণত আমরা যদি উইন্টার ইউজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু অয়েলি সানস্ক্রিন ব্যবহার করতে পারি, বা যাদের ব্রণ আছে তাদের কিন্তু আমরা অয়েলি সানস্ক্রিন ব্যবহার করতে পারি না। অতএব আমাদের এই দুর্গাপুর, এখানে আমাদের প্রচুর সোয়েট হয়, ঘাম হয়। অতএব আমাদের সেই সানস্ক্রিনগুলো ইউজ করতে হবে যেগুলো ম্যাট ফিনিশ বা অ্যাকোয়া বেস সানস্ক্রিন। খুব বেশি অয়েলি সানস্ক্রিন হলে হবে না। স্যার, পিগমেন্টেশন দূর করতে লেজার একটা ভালো উপায়, কিন্তু লেজারটা সবাই বেছে নেয় না, তো তাদের জন্য সহজে কি ট্রিটমেন্ট হয়? একটা কথা, যখনই আমরা কোনো চিকিৎসা শুরু করব, তখন আমাকে দেখতে হবে এই যে
মেলাজমাটা আছে সেটার কত হাউ এক্সটেন্সিভ, কতটা দূর বিস্তৃত আছে, কত বড় মানে আছে, কত বড় অংশে আছে এবং কত ডিপ আছে। সাধারণত যদি খুব কম থাকে সেক্ষেত্রে আমরা ব্লিচিং এজেন্ট, ওষুধ, আমরা আমাদের অনেক অনেক ওষুধ থাকে যার মধ্যে হাইড্রোকুইনন আছে, কোজিক অ্যাসিড আছে, আরবিউটিন আছে এবং আরও অনেক মলিকুল আছে যেগুলো কিন্তু অ্যাপ্লাই করলেও অনেকটাই পিগমেন্ট চলে যায়। সবসময় যে আমরা লেজারের দিকে ঝুঁকবো তা না, এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ট্রিটমেন্ট এবং আমাদের যে ত্বক বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্ট তাকে দেখতে হবে যে এই যে আমার কাছে যে মেলাজমাটা এসেছে সে কোন স্টেজে আছে, কত এক্সটেন্সিভ আছে এবং কোন লেয়ারে আছে, তার উপরে কিন্তু আমরা চিকিৎসা শুরু করব। যদি খুব কম থাকে, হালকা কালো দাগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা লেজারের কথা চিন্তা করব না, আমরা চিন্তা করব ওষুধ। যেমন ব্লিচিং এজেন্ট আমরা যেগুলো বললাম সেগুলো ওষুধ ফর্মে পাওয়া যায়, দিনে একবার কি দুবার করে আমাদের যে জায়গাটা কালো দাগ বা হাইপার মেলাসমা আছে তার উপরে অ্যাপ্লাই করতে হবে। এবং তার সঙ্গে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের দেশে রোদের এফেক্টটা, সানস্ক্রিন আমাকে লাগাতে হবে। এখন এই যে সানস্ক্রিন সম্বন্ধে লোকের একটা আইডিয়া আছে যে সানস্ক্রিন মানে আমি যখন বাইরে বেরোবো তখনই আমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, সেটা নয়। কিন্তু তার কারণ আমরা যেহেতু বাস করছি ট্রপিক্যাল কান্ট্রিতে, এখানে আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি আমাদের ঘরের মধ্যে আসতে থাকে এবং সেটাকে প্রতিরোধ করতে গেলে আমাকে যে সানস্ক্রিন ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাকে ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ করতে হবে এবং এটা কিন্তু আমাদের ফটো প্রোটেকশন বা ট্যানিং বা মানে মেলাজমা সেটাকে দূর করবে, নট অনলি দূর করবে, আমাকে প্রিভেনশন তো দেখতে হবে, প্রিভেন্ট করবে, যার জন্য সানস্ক্রিন হচ্ছে খুব বড় একটা মেজর উপাদান যেটা আমাদের ত্বকের জন্য এবং মেলাজমা ট্রিটমেন্টের জন্য মানে খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা সানস্ক্রিন, অনেক ধরনের সানস্ক্রিন আছে। কোন ধরনের সানস্ক্রিন আমরা ইউজ করব? আমরা একটা ফিজিক্যাল সানস্ক্রিন আছে, সেটা হয়তো টাইটানিয়াম ডাইঅক্সাইড, সেটাতে কিন্তু সাদা দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে কেমিক্যাল, মানে ফিজিক্যাল সানস্ক্রিন কি করছে না, সানরেজগুলোকে ডিফ্লেক্ট করে দিচ্ছে। আর একটা সানস্ক্রিন আছে যেগুলো হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন, সেগুলো কি হচ্ছে আল্ট্রাভায়োলেট এ বি, ইনভিজিবল রে, এগুলোকে অ্যাবসর্ব করে নিচ্ছে যাতে ত্বকের মধ্যে পড়তে পারছে না এবং এফেক্ট মানে ব্যাড এফেক্ট সেটা দিতে পারছে না। অতএব আমাদের প্রথম যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে প্রথমে আমরা যদি কম লিসেন থাকে সেক্ষেত্রে আমরা ব্লিচিং এজেন্ট ইউজ করব এবং তার সঙ্গে সানস্ক্রিন ইউজ করব। এবং একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে লোকের অনেকেরই আইডিয়া থাকে যে দুদিনে আমার পিগমেন্ট চলে যাবে, সেটা নয়, অনেক সময় লাগে, 3 থেকে 6 মাস লাগে। আমরা সাধারণত 2 থেকে 3 মাস আমরা সময় নেব, তার মধ্যে দেখব এবং এতে এক তো হচ্ছে ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে সেটা কাজ করবে, সঙ্গে সানস্ক্রিন থাকবে। এতে যদি আমাদের কাজ না করে বা এক্সটেন্সিভ মানে অনেক অনেক ডার্ক স্পট আছে, মেলাজমাটা অনেক ডার্ক আছে, অনেক বিস্তৃত এলাকায় আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র ব্লিচিং এজেন্ট বা আমরা শুধুমাত্র সানস্ক্রিনে যাবে না। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে এর সঙ্গে আমরা একটা ব্যবহার করতে পারি যে পিলিং এজেন্ট। এই যে আমি বললাম পিলিং, সাধারণত গ্লাইকোলিক অ্যাসিড আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে টপিক্যাল, মানে অ্যাপ্লাই করার জন্য সাধারণত 12% বা 6% গ্লাইকোলিক অ্যাসিড আমরা ইউজ করে থাকি। সেটা আমরা রাত 8টা বা 9টার সময় পুরো মুখে হালকা একটা পাতলা লেয়ার লাগাতে বলি এবং 5 মিনিট পর ওটা ধুয়ে দিতে বলি। গ্লাইকোলিক অ্যাসিড যে পিলিং সেটা কিভাবে করে? এক হচ্ছে যে নেক্রোসিস করার চেষ্টা করে, যদিও পার্সিয়াল একটা নেক্রোসিস করবে এপিডার্মিসের, তার জন্য দুটো অ্যাডভান্টেজ। এক হচ্ছে কিছুটা পিগমেন্ট হাঁটাবে, অ্যাট দ্য সেম টাইম অলসো আমরা যে ব্লিচিং এজেন্টগুলো দিচ্ছি সেই ব্লিচিং এজেন্টগুলো ওষুধগুলো ভিতরে ঢুকতে পারবে এবং বেটার পেনিট্রেশন হবে এবং সেখানে আমরা বেশি সুফল পাবো। এরপর এতেও যদি কাজ না হলো তাহলে আমরা কি করব? কম লিসেন্স থাকলে, একটু বেশি যদি থাকে, রিক্যালসিট্রেন্ট থাকে, তাহলে প্রথমে আমরা চেষ্টা করব যে টপিক্যাল মানে গ্লাইকোলিক অ্যাসিড পিলিং, তার সঙ্গে আমরা ব্লিচিং এজেন্ট বা সানস্ক্রিন। ইভেন এতেও কাজ হচ্ছে না তখন আরেকটু বেশি, তখন আমরা ওষুধ। কি ওষুধ অ্যাভেলেবল? ট্রানেক্সামিক অ্যাসিড। ট্রানেক্সামিক অ্যাসিড একটা ওষুধ, যেটা সাধারণত খুব ভালো, এটা হচ্ছে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটেড এবং এটা মেলানিনকে দূর করে, এটাও একটা। এবং এর যদিও মানে ট্রানেক্সামিক অ্যাসিড সাধারণত ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ আছে এবং কিছু কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেমন পেশেন্টের কোনো হিমোগ্লোবিন লেভেল বা ব্লাড ক্লটিং বা প্লেটলেট, এই জিনিসগুলো, যে এই প্রোফাইলটা কিন্তু আমাদের আছে কিনা, ঠিক আছে কিনা দেখতে হবে, তারপরে ইউজ করতে হবে।
সাধারণত 3 থেকে 6 মাস আমরা ইউজ করে থাকি, এবং 50 to 60% ক্ষেত্রে কিন্তু আমরা কম্বিনেশন অফ গ্লাইকোলিক অ্যাসিড এজেন্ট টপিক্যাল, তার সঙ্গে ব্লিচিং এজেন্ট এবং ট্রানএক্সামিক অ্যাসিড 3 to 6 মাস খুব ভালো রেজাল্ট করে। এবং সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাজ আসলো না, কেননা মেলাজমা কিন্তু খুবই কঠিন ট্রিটমেন্টের জন্য। আমরা সবসময় বলেই থাকি যে এটা একটা আমাদের ত্বক বিশেষজ্ঞদের কাছে এটা একটা চ্যালেঞ্জ। এতেও যখন হলো না, তখন আমরা কি প্রসিডিওর যাব? আমরা দেখলাম যে আমরা টপিক্যাল গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করেছি, টপিক্যাল পিলিং এজেন্ট ইউজ করেছি, টপিক্যাল আমরা ব্লিচিং এজেন্ট ইউজ করেছি, টপিক্যাল আমরা সানস্ক্রিন ইউজ করেছি, এবং ট্রানএক্সামিক অ্যাসিড ইউজ করেছি। সাধারণত ট্রানএক্সামিক অ্যাসিড আমরা দুভাবে ইউজ করতে পারি, 250 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 2বার করে 3 থেকে 6 মাস, বা 500 মিলিগ্রাম একটা করে করা যেতে পারে। এটাতেও যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। কিন্তু তাতেও যখন আসলো না, আমাদের চিকিৎসা যেটা হবে ধাপ ধাপ, মানে প্রথমে আমরা এটা চেষ্টা করব, এরপরে যখন না হলো তখন কিন্তু আমরা যাব অলরেডি আমরা তখন কেমিক্যাল পিলিংয়ে যাব। এখন এই কেমিক্যাল পিল বিভিন্ন রকমের পিল আছে, যেমন গ্লাইকোলিক অ্যাসিড পিল আছে, তার 30% আছে, 50% আছে, 70% আছে, ইভেন কিছু কিছু কম্বিনেশন পিল আছে যেখানে কোজিক অ্যাসিড, আরবিউটিন, গ্লাইকোলিক কম্বিনেশন, ল্যাকটিক অ্যাসিড, এই পিলিংগুলো আমরা সাধারণত ইউজ করি। এই পিলিং আমরা, এটা কিন্তু একটা প্রসিডিওর, ছোট্টখাটো অপারেশন টাইপের। আমরা পেশেন্টকে এই পিলিং যে এটা পাওয়া যায় সেটাকে আমরা গোটা মুখে লাগিয়ে আমরা দেখি যতক্ষণ না পর্যন্ত ইরাথেমা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত, তারপরে ওটাকে আমরা নিউট্রালাইজ করি। যেহেতু এটা অ্যাসিড, অতএব অ্যাসিড যদি আমাদের বেশিক্ষণ থেকে যায় তাহলে কি হবে না, এখানে স্কার তৈরি হতে পারে, পিগমেন্টেশন বেশি হতে পারে। অতএব আমাদের নিউট্রালাইজার ইউজ করতে হবে। নিউট্রালাইজ ইউজ করে আমরা আবার ওটাকে ক্লিন করে নিলাম, দিয়ে আমরা এই যে পিলিং আমাদের একটা প্রসিডিওর হলো। এতে যেটা কি হয়, যে যখন আমরা পিলিং যেটা আমরা সার্জিক্যাল মোডে ইউজ, তখন এটা আমাদের স্কিনের যে লেয়ারটা, সেই এপিডার্মাল লেয়ারটাকে নেক্রোসিস মানে নষ্ট করে দেয়। তাতে কি হয় না, এক তো কিছুটা পিগমেন্ট চলে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমরা যে ব্লিচিং এজেন্টগুলো দিচ্ছি তার পেনিট্রেশন বেটার হয় এবং এটা ভালো রেজাল্ট করে। এবং এখানেও একটা জিনিস দেখতে হবে, 3 থেকে 5 মাস আমাদের প্রত্যেক মাসে এক মাসে একবার করে 3 থেকে 5 মাস আমরা বিভিন্ন ধরনের পিলিং ইউজ করি, সেটা গ্লাইকোলিক অ্যাসিড হোক, কম্বিনেশন হোক, বা আরও অনেক ধরনের পিলিং আমাদের কাছে আছে, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। এতেও যখন কাজ হলো না, তখন আমাদের হাতে আছে লেজার। এই লেজার আমরা কি করি না, লেজার সাধারণত আমরা কিউ সুইচ এনডিআর লেজার ব্যবহার করে থাকি। সেটা আমরা লেজার টোনিং মানে লো ফ্লুয়েন্স আমরা লেজার ব্যবহার করে থাকি। এবং সাধারণত 50 to 60, এবং লেজারও যে 100% রেজাল্ট হয় তা নয়। অতএব এখানেও কিন্তু আমাদের পেশেন্টকে একটা কথা বলে রাখতে হবে যে এটা খুব কঠিন, এবং সাধারণত এপিডার্মাল যদি পিগমেন্টেশন, তার ক্ষেত্রে লেজার মোটামুটি ভালো কাজ করে, 60 to 70% ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে, কিন্তু সব ক্ষেত্রে নয়। অতএব কিউ সুইচ এনডিআর এছাড়াও আরও কিছু লেজার আছে, যেমন পিকোসেকেন্ড লেজার বা অ্যাবলেটিভ 1550 বা 1540 লেজার, এগুলো আরও কিছু লেজার আছে, সেগুলো কাজ করে। কিন্তু আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি কিউ সুইচ এনডিআর লেজার বা আইপিএল ইন্টেন্স পালস লাইট। আমরা সেটাও কিন্তু আমরা রিজুভেনেশন মোডে বা পিগমেন্টেশন মোডেও আমরা কাজ করি, এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা ইকুয়ালি গুড রেজাল্ট পাই, বাট নট 100%। আমরা যাই করি না কেন, একটাই কথা পেশেন্টকে এটা বলতে হবে, যেটা কিন্তু খুব ইজি নয়। স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট শুরু হবে। প্রথমে আমরা শুরু করব ব্লিচিং এজেন্ট, সানস্ক্রিন দিয়ে, তাতে না হলে আমরা তার সঙ্গে অ্যাড করব টপিক্যাল গ্লাইকোলিক অ্যাসিড পিল, তাতেও না হলে আমরা তখন তার সঙ্গে অ্যাড করব আমরা ট্রানএক্সামিক অ্যাসিড, এবং তাতেও না হলে তখন আমরা যাব পিলিং প্লাস ট্রানএক্সামিক অ্যাসিড এগুলো। এবং লাস্ট মেজার হচ্ছে আমাদের লেজার। এবং লেজারের মধ্যে আমরা বললাম যে কী কী লেজার আমরা ব্যবহার করে থাকি, এবং আমাদের গৌরী দেবীতে আমরা কিন্তু এটুকু মানে গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের কাছে কিউ সুইচ এনডিআর লেজার আছে, আমাদের কাছে আইপিএল লেজার আছে, এবং এই দুটো লেজার খুব ভালো কাজ করে, এবং আমাদের অনেক পেশেন্ট আমরা চিকিৎসা করেছি, এবং আমরা ভালো রেজাল্টও দিতে পেরেছি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।